আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আর আজকের রেসিপি অরেঞ্জ স্পঞ্জ কেক। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page গৃহসুখন and press the bell button for new videos. আজকের এই রেসিপিটা আমি আশা করছি সবারই কাজে লাগবে। এই কেকটা খুবই স্বাস্থ্যকর। এতে ফলের রস থাকে, তার সাথে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সবই হেলদি ইনগ্রেডিয়েন্টস। সো এটা বেবিদের জন্য খুবই স্বাস্থ্যকর। এখানে আমি আজকে অনেকগুলো অরেঞ্জ কেক বানিয়েছি, কারণ হচ্ছে অরেঞ্জ কেকটা আমার বাসায় খুব দ্রুত শেষ হয়। কারণ এটা এতটাই মজাদার একটা কেক যে আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। তো এই কেকটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কিভাবে বানাবেন সেটা এখন দেখে নেন। তো চলে এসেছি রান্নাঘরে। এখন নিয়ে নিচ্ছি ডিম। আজকে আমি 2টা কেক বানাবো, তাই 7টা ডিম নেব। এখানে হচ্ছে আমি যে ডিমটা নিয়েছি সেটা নর্মাল টেম্পারেচারের ডিম। ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কিন্তু সেই ডিমটা নেওয়া যাবে না। মিনিমাম ফ্রিজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে ডিমগুলাকে নর্মাল করে নিতে হবে। তারপরে সেই ডিমগুলা দিয়ে কেক বানানো যাবে। ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেকের ফোমটা হবে না, অবশ্যই এটা মনে রাখতে হবে। ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেকের ফোম হবে না। তো আমি এখানে ডিমগুলো সব নিয়ে নিচ্ছি। এখানে আমি 7টা ডিম নেব, কারণ আজকে আমি 2টা কেক বানাবো। আমার বাসায় বড় থেকে ছোট সবাই এই কেকটা খেতে পছন্দ করে, তাই এই কেকটা আমি যখন বানাই তখন একটু বেশি করেই বানাই, যেন সবাই মন ভরে খেতে পারি। ডিম তো নিয়ে নিয়েছি, এখন নিব চিনি। আমি যেহেতু 2টা কেক বানাবো, তো সেই অনুসারে আমি চিনি নিয়ে নিব। আমি এখানে 1.5 কাপ চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে সেই অনুসারে মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আমি 1.5 কাপের বেশি চিনি দিব না। আর এখন দিয়ে দিব লবণ। লবণ স্বাদ অনুসারে আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি খাবারে যদি লবণ না খেতে চান তাহলে স্কিপ করে যাবেন। এখানে দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স কয়েক ফোঁটা। এখানে অরেঞ্জের যে এসেন্সটা আমি দিলাম, অরেঞ্জ এসেন্স, এটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে যে ফ্রেশ কমলাটা যাবে সেটা থেকে প্রচুর পরিমাণ ঘ্রাণ আসবে, এবং সেজন্য বাড়তি করে এসেন্স দেওয়ার কোনো দরকার নেই। তারপরেও আমি দিলাম আর কি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি একটা ইলেকট্রিক এগ বিটার দিয়ে এগুলাকে বিট করে নিচ্ছি এবং এটাকে খুব সুন্দর করে ফোম করে নিব। আপনি চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আর ইলেকট্রিক বিটার ছাড়া আসলে কেকটা সুন্দর মতো কখনোই পারফেক্ট হবে না, তাই ইলেকট্রিক বিটার দিয়ে করার চেষ্টা করবেন। আর এখন বাজারে ইলেকট্রিক বিটারের দাম খুবই কম। আপনি 600 টাকা থেকেই শুরু করে পেয়ে যাবেন। 1200 টাকার মধ্যে ভালো ধরনের ইলেকট্রিক বিটারই পেয়ে যাবেন। এই তো আমার ডিমটা ফোম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 2টা ফ্রেশ কমলার জুস। 2টা কমলা আমি জুস করে রেখেছিলাম, সেই জুসটা দিয়ে দিলাম। যদি পরিমাপ বলতে হয় তাহলে 1/3 কাপের মতো ফ্রেশ কমলার জুস দিয়েছি। আর দিয়ে দিলাম কমলার ফ্রেশ যে খোসাটা আছে, সবুজ অংশটা, বা কিছু কমলা হলুদ থাকে, আমার কমলাটা ছিল সবুজ, তো সবুজ অংশটুকু দিয়েছি। আপনারা চাইলে হলুদ কমলার হলুদ অংশটুকু দিবেন, কিন্তু চোচার নিচে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু কখনোই দেওয়া যাবে না। সেটা দিলে কিন্তু কেকটা একেবারে তিতা হয়ে যাবে। আর এই চোচাটা যেটা আমি দিলাম, এটার কারণে একটা স্ট্রং অরেঞ্জের ঘ্রাণ আসে, যার কারণে খেতে খুবই ভালো লাগে। তবে অবশ্যই সাবধান থাকতে হবে, চোচার নিচে যে সাদা অংশটা থাকে কমলার চোচার, ওই অংশটা কিন্তু কখনোই দেওয়া যাবে না। ওই সাদা অংশটা যদি কেকের মধ্যে যায় তাহলে কেকটা কিন্তু মিষ্টির পরিবর্তে তিতা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এই অংশটা দেওয়ার কারণে অরেঞ্জের খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এজন্যই আমি বলেছিলাম যে এখানে অরেঞ্জ এসেন্স না দিলেও সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল, সাদা তেল যেটাকে বলা হয়। আপনারা চাইলে এখানে গলানো বাটারও দিতে পারেন। তেলটা দেওয়ার পরে আমি কিন্তু আর বেশিক্ষণ বিট করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট বিট করব, ব্যাস। আর বিট করা যাবে না। আমি 1-1.5 মিনিটও করি নাই। দেখেন এই যে
কোনোরকম ভিডিওটা কাটিনি, স্কিপ করিনি, কিচ্ছু করিনি। এই যে দেখেন আমি জাস্ট কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি, বিট করে নিয়ে যে কাটাগুলো খুলে নিলাম। কারণ তেল দেওয়ার পরে যদি আমি বেশিক্ষণ বিট করি তাহলে আমার এই ফোমটা বসে যাবে এবং কেকটা স্পঞ্জি হবে না এবং কেকটা ফুলবে, ঠিক আছে, ফোলার পরে আবার চুপসে যাবে। তো সেক্ষেত্রে এই সাবধানতাটা অবলম্বন করতে হবে। অনেকের হয় যে কেকটা দেখা যায় যে খুব সুন্দর ফুলে ওঠে কিন্তু কিছুক্ষণ পরে কেকটা চুপসে যায়। আর এই যে এখন আমি এখানে মিশিয়ে রেখেছি 1.5 কাপ ময়দা, আর 1.5 কাপ ময়দার সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে এই আটার মিশ্রণটা করে মিশিয়ে রেখেছি। তো 1.5 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে তারপর আমি এটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, আলতোভাবে। জোরে জোরে করলে কিন্তু এই ফোমটা বসে যাবে। ফোমটা বসে গেলে কিন্তু আপনার কেকটা কখনোই ভালো হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি প্রত্যেকটা কেকের ভিডিওতে এই কথাটা কিন্তু বলে দিই যে ফোমটা বসে গেলে কেকটা কখনোই ভালো হবে না, তাই এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে। দেখা যায় যে কেকটা যখন বেক করা হয় কেকটা খুব সুন্দর ফুলে ওঠে, কিছুক্ষণ পরে অনেকের কেক একেবারে চুপসে যায়। এর কারণগুলো হচ্ছে এই জিনিসগুলো তারা ফলো করে না। যেমন এই আটাটা যখন ব্যাটারের সাথে মেশাচ্ছি তখন খুবই আলতোভাবে মেশাতে হবে। তারপরে তেল দেওয়ার পরে ডিমটাকে আর বেশি ফোম করা যাবে না, কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নিয়ে ব্যাস, আর মেশানো যাবে না। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এর কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন যে এটা কিরকম টাইপের হয়েছে। ব্যাটারটাকে আমি এ ধরনের মোল্ডে ঢেলেছি এবং একে বেক করেছি 40 থেকে 45 মিনিট, আর তাপমাত্রা দিয়েছিলাম 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আপনারা যে কোনো ধরনের মোল্ডে এটাকে বেক করে নিতে পারেন, আর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করবেন। আমার অবশ্য সেটা হয় না, আমার কেক গরম থাকতে থাকতে মোল্ড আউট করতে হয়, কারণ আমার বাচ্চারা কেক বানানো দেখলে তারা খাওয়ার জন্য বেশি অস্থির হয়ে যায়, তাই আমাকে সাথে সাথেই কেকটা মোল্ড আউট করতে হয়। তো সেক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে আমার কেকটা মাঝে মাঝে মোল্ড আউট করতে যেয়ে একটু ভেঙে যায়। তো আপনারা অবশ্যই যেটা করবেন, কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কেক হয়ে গিয়েছে। তো ওভেনের টেম্পারেচার একদিকে একটু বেশি এসেছিল, যার কারণে একদিকে একটু বেশি কালার আসছে। তো সমস্যা নেই, এই সাইডটা আবার খেতে আরও বেশি মজা লাগে, যে সাইডটা একটু বেশি কালার আসে। তো এই তো আমার কেক কমপ্লিট বানানো। আর এখন কেকটাকে কেটে নিচ্ছি, আর কেকটা কাটার দায়িত্ব দিয়েছি আমার হাজব্যান্ডকে, কারণ আমি খুব ভালো কেক পিস করতে পারি না, সেজন্য আমি সবসময় কেক কাটার দায়িত্বটা আমার হাজব্যান্ডকেই দিয়ে থাকি, কারণ ও খুব সুন্দর করে কেকটা কাটতে পারে। আমি কিন্তু খুব ভালো করে শেপটা আনতে পারি না কেক কাটতে গেলে। তো আমার বাসায় যখনই কেক কাটার দায়িত্ব পড়ে তখনই আমার হাজব্যান্ডের উপরেই দায়িত্বটা বর্তায়। তো এই তো একটা কেকে কিন্তু অনেকগুলো পিস হয়, 16-17টার মতো পিস হয়। তো দেখা যায় এরকম একটা কেক বানালে 16-17 জন কিন্তু আপনারা অনায়াসে নাস্তাটা করে ফেলতে পারবেন। আর আমি এখন কেকগুলো র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এই কেকটা বাইরেও 7-8 দিন থাকবে, আর নর্মাল ফ্রিজে রাখলে 15-20 দিন আপনি অনায়াসে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি বাচ্চাদের জন্য বানিয়েছি, একটু বেশি করে বানিয়েছি, এর জন্য আমাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তাই আমি এই যে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন, অথবা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন, ভিডিও ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই বেল বাটনে প্রেস করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে, আর আপনি সহজে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এবং কোনো ভিডিওই আপনার মিস হবে না। তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।